হঠাৎ একটা প্রচার শুরু হয়ে গেছে যে হ্যাঁ উনি নেতাজি, এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু ওনার কথার মধ্যে অসংলগ্ন ভাব আছে এবং এই কারণে বোঝা যাচ্ছে যে উনি রাশিয়াতে উনি জেলে ছিলেন এবং জেলে ওনাকে টর্চার করা হয়েছে এবং টর্চার করার ফলে ওনার মানসিক বিকৃতি ঘটেছে। এই সাংঘাতিক অপবাদটার বিরুদ্ধে আমি কয়েকটা কথা বলতে চাই। কেউ সন্ন্যাসীকে চাক্ষুষ দেখেনি, যদি চাক্ষুষ আগে না দেখে থাকে তাহলে যে ডেড বডিকে পোড়ানো হয়েছে গুপ্তার ঘাটে, সরজু নদীর তীরে গুপ্তার ঘাটে পোড়ানো হয়েছে, তাকে তারা আইডেন্টিফাই করলো কি করে ফৈজাবাদের সন্ন্যাসী হিসেবে? নমস্কার বন্ধু, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজ আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব প্রেসিডেন্সি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর নন্দলাল চক্রবর্তী। সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত। নমস্কার। আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নানান গবেষণার কাজ করেছেন। এই যে 1945-এর পর প্লেন ক্র্যাশের পর তার যে মৃত্যু হয়নি, সেটা আজ জলের মতো স্পষ্ট, বলা যেতে পারে স্বচ্ছ সকালের মতো স্পষ্ট। আমরা যদি দেখি যে তারপরে তার গন্তব্য ছিল রাশিয়া এবং রাশিয়ায় তিনি দীর্ঘকাল কাটিয়েছিলেন। কিন্তু এই যে রাশিয়ায় তিনি দীর্ঘকাল কাটিয়েছিলেন, এই বিষয়ে কি কোনো রকম আমরা কোনো তথ্য পাচ্ছি বা কোনো এভিডেন্স আমরা পাচ্ছি? আমি একটা ইন্টারভিউতে বলেছি, আমার মনে হয় আপনি এটা দেখেছেন, অম্লান কুসুম ঘোষ আমার এটা একটা ইন্টারভিউ করেছিল, তাতে আমি ইংরেজিতেই বলেছিলাম এই রাশিয়ান কানেকশন নিয়ে আর কি। সেটাতে ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে দেখা যাচ্ছে 273 INA বলে একটি ফাইল আছে, তাতে দেখা যাচ্ছে যে উনি রাশিয়াতে ছিলেন। রাশিয়ান ভাইস কনসাল জেনারেল মোরাদাভের স্টেটমেন্ট, তার থেকে বোঝা যাচ্ছে যে উনি ওখানে রাশিয়াতে ছিলেন এবং সেখানে রাশিয়ান এবং ইন্ডিয়ানদের নিয়ে, ওখানকার ইন্ডিয়ানদের যারা ছিল ইন্ডিয়ানদের নিয়ে INA-র মতোই একটা সংগঠন তৈরি করার উনি চেষ্টা করছিলেন। এবং এটা কোন সালে? এটা কিন্তু 45-এর অনেক পরে, 1946-এ এই কথাটা জানা যাচ্ছে, যেটা ডকুমেন্টারি এভিডেন্স। এছাড়া খুরশেদ নওরোজির চিঠি আছে, সেটা দাদাভাই নওরোজির নাতনি খুরশেদ নওরোজি, তিনি লুই ফিশারকে লিখছেন যে এখন, সেটা কবে লিখছেন? 22শে জুলাই 1946। তাতে লিখছেন যে এখন যদি সুভাষ রাশিয়ান হেল্প নিয়ে আসে তাহলে গান্ধী এবং কংগ্রেস কেউই দেশের লোককে কিন্তু বোঝাতে সক্ষম হবে না, অর্থাৎ দেশে যে আলোড়ন সৃষ্টি হবে সেটা থামাতে পারবে না। এতে বোঝা যাচ্ছে যে এনারা কিন্তু অ্যাওয়্যার ছিলেন যে সুভাষচন্দ্র তখন 1946-এ রাজ্যে অবস্থান করছেন। এ তো গেল ডকুমেন্টারি এভিডেন্স, এছাড়াও আরও কিছু কিছু আছে। আচ্ছা, এটা গেল। কিন্তু আমি আজকে যে কথাগুলো বলবো সেটা রাশিয়া রিলেটেড, কিন্তু তার অবস্থান সম্পর্কে কিছু অপপ্রচার করা হচ্ছে। কিরকম অপপ্রচার? যেমন আমরা জানি যে উনি রাশিয়া থেকে ভারতবর্ষে এসেছিলেন এবং সন্ন্যাসী হিসেবে বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশে অবস্থান করেছেন, যাকে আমরা ভগবানজি হিসেবে অভিহিত করি, ভগবানজি হিসেবেই জানি। ইনি যতদিন ওই বিভিন্ন জায়গায় ছিলেন আর কি, অযোধ্যা, ফৈজাবাদ, নৈমিষারণ্য, বস্তি ইত্যাদি, লালকুঠি, এইসব জায়গায় যে ছিলেন, এইসব জায়গায় থাকাকালীন ওনাকে যারা মিট করতে যেত তাদেরকে উনি যেসব কথাবার্তা বলেছেন, সেই সূত্র ধরে হঠাৎ একটা প্রচার শুরু হয়ে গেছে যে হ্যাঁ উনি নেতাজি, এটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু ওনার কথার মধ্যে অসংলগ্ন ভাব আছে এবং এই কারণে বোঝা যাচ্ছে যে উনি রাশিয়াতে উনি জেলে ছিলেন এবং জেলে ওনাকে টর্চার করা হয়েছে এবং টর্চার করার ফলে ওনার মানসিক বিকৃতি ঘটেছে। এই সাংঘাতিক অপবাদটার বিরুদ্ধে আমি কয়েকটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, এক, ওনার যদি রাশিয়াতে উনি বন্দি থাকাকালীন ওনার যদি মানসিক বিকৃতি হয়ে থাকে, ওনাকে সাইবেরিয়ার কনসেন্ট্রেশন ক্যাম্পে ওনাকে টর্চার করা হয়ে গিয়ে থাকে, যেটা বলা হচ্ছে রাশিয়ার কোনো প্রিজন ক্যাম্পে, তাহলে প্রথম কথা হচ্ছে যে এই তথ্যটা কোথা থেকে পাওয়া গেল, এই তথ্যটার ভিত্তিটা কোথায়?
উনি রাশিয়াতে গিয়েছিলেন এই তথ্যটা আমরা জানি, এবং এটাও আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই জার্মান মিলিটারি ইন্টেলিজেন্সের একটা রিপোর্ট এনজি গানপুলের বইতে ছাপা হয়েছে। তাতে বলা হচ্ছে যে কাবুল থেকে যখন উনি এই 41 এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে গিয়ে উনি কাবুল হয়ে মানে আফগানিস্তান হয়ে যখন উনি যখন জার্মানিতে যাচ্ছেন, যাওয়ার আগে কিন্তু উনি মস্কো হয়ে যান, মানে রাশিয়া হয়ে যান। এবং রাশিয়াতে বলা হচ্ছে, জার্মানি মিলিটারি ইন্টেলিজেন্স বলছে সেখানকার রাশিয়ান অথরিটিস ফর্মালি ওনার ওখানে ভিজিটটাকে রেকগনাইজ না করলেও ওনার ওইখানকার থাকাটা যতটা কমফোর্টেবল করা সম্ভব ততটা কমফোর্টেবল করেছে। দিস ইজ দ্য রেকর্ডেড এভিডেন্স। এটা গানপুলের বই, নেতাজি জার্মানি, বইটা যে কেউ দেখে নিতে পারেন, তাতে জার্মান মিলিটারি ইন্টেলিজেন্স রিপোর্টটাকে কোট করা আছে। এইবার এটা যদি ওই সময় হয়ে গিয়ে থাকে, তাহলে হঠাৎ রাশিয়াতে উনি যখন যাচ্ছেন ফাইনালি 45-এর পর, সেই সময় তাকে সাইবেরিয়ান কনসেন্ট্রেশন ক্যাম্পে বা সাইবেরিয়ান গুলাগ যেসব বলা হচ্ছে সেখানে নিয়ে গিয়ে, প্রিজন ক্যাম্পে নিয়ে গিয়ে টর্চার করতে শুরু করে দিল। এই তথ্যটা কিন্তু কিরকম হজম হলো। এবার প্রশ্ন হচ্ছে এটা কোথা থেকে পাওয়া গেল, এবং এই গল্পটা ছড়ানো শুরু হলো কোথায়। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, নেতাজির গ্র্যান্ড নেফিউ মানে অমিয় বোসের পুত্র শরৎ বোসের নাতি, নেতাজির দাদার নাতি আর কি, নেতাজির দাদা শরৎচন্দ্র বোস, তার নাতি শরৎচন্দ্র বোসের ছেলে অমিয় বোস, তার ছেলে সূর্য বোস, তিনি জার্মানিতে আছেন। তিনি নাকি 1950-এর দশকের কোনো না কোনো সময় এমিলি শ্যাঙ্কেলকে বলেছিলেন যে নেতাজি রাশিয়াতে আছেন, এবং সেখানে সূর্য বোস বলছেন রেমন্ড স্নাবেল এমিলিকে বলেছেন। রেমন্ড স্নাবেলটাকে একজন জার্মান জার্নালিস্ট, তিনি বলেছেন এমিলিকে যে উনি রাশিয়ান প্রিজন ক্যাম্পে আছেন, সাইবেরিয়ান প্রিজন ক্যাম্পে আছেন। খুব ভালো কথা। এই রেমন্ড স্নাবেলটি কে? সূর্য বোস বলছেন যে উনি নাকি একজন এক্স কেজিবি এজেন্ট। তাকে তিনি বলছেন যে এরকম যে ওনাকে প্রিজন ক্যাম্পে রাখা হয়েছিল 45-এর পর রাশিয়াতে, এবং সেইখানে তাকে বলছে হি ওয়াজ বিইং স্লোলি পয়জনড, মানে ধীরে ধীরে তাকে পয়জন করা হচ্ছে, অ্যান্ড হি ওয়াজ লুজিং হিজ মাইন্ড, অর্থাৎ তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। এই হচ্ছে ভার্সন। এই ভদ্রলোক রেমন্ড স্নাবেল তিনি কোন কেজিবি এজেন্টের কাছ থেকে জানলেন, এবং তার সেই ডকুমেন্টটি কোথায়, তিনি কোথাও কোনো কমিশনের সামনে সাক্ষ্য দিয়েছেন কি? দেননি। আমি কমিশনের ডিপোনেন্ট হিসেবে একটা কথা শিখেছি, যে এই যদি এভিডেন্স হিসেবে প্রডিউস না হয় কোনো কোর্ট অফ ল বা কমিশনের সামনে, এর কোনো মান্যতা নেই। এটা নিছক গল্প বা আজব কাহিনী হিসেবেই পরিচিত হবে। বাট এটার উপর ভিত্তি করে ধরে নেওয়া হলো যে উনি রাশিয়াতে গিয়েছিলেন, ঠিক আছে, কিন্তু সেখানে তাকে স্টালিন বন্দি করে রেখেছিলেন। খুব ভালো কথা। এইটার উপর ভিত্তি করে ভগবানজি যেমন ভগবানজি খুব শান্ত ভাষায় কথা বলতেন। শান্ত ভাষা মানে অনেক গার্ডেড ওয়েতে, রূপকের ছলে অনেক কথা বলতেন, অনেক ট্রোপস ইউজ করতেন। ট্রোপস মানে একটা কথার ডাবল মিনিং হয়, নানান রকম হয়, সেরকমভাবে অনেক কথা বলতেন আর কি, যাতে একদম মানে বলা মাত্রই সবাই সবসময় বুঝে না নিতে পারে আর কি। শুনে না উনি অসংলগ্ন কথা বলছেন, উনি ইনকনসিস্টেন্ট, এগুলো হয়েছে, ওনার মেন্টাল ডিসঅর্ডার আছে। এমনকি ওনার এই কথাবার্তাগুলো ডায়েরি থেকে নোট করে, যা ডায়েরি লিখেছেন তার থেকে নোট করে বিভিন্ন এক্সপার্টের কাছে পাঠিয়ে দেওয়া হলো। একজন ইন্ডিয়ান এক্সপার্ট এবং আরেকজন অস্ট্রেলিয়ান, এবং তার নামটা লিখবো, তিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, অ্যানোনিমাস অস্ট্রেলিয়ান এক্সপার্ট, তাকে পাঠিয়ে দেওয়া হলো। পাঠিয়ে দেওয়ার তারা ওপিনিয়ন দিলেন এরকম যদি হয়, তা প্রথমেই বলেছেন যে এই ডেটার উপর নির্ভর করে কোনো কনক্লুসিভ রিমার্ক করা মুশকিল, তবু এগুলো লক্ষণ দেখা যাচ্ছে, তার স্কিজোফ্রেনিয়া হতে পারে, তার বাইপোলার ডিলিউশনস হতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে হচ্ছে তার মেন্টাল ডিসঅর্ডার হয়েছে। খুব ভালো কথা। এবার আমার
একটাই প্রশ্ন, মানে খুব বিনীত প্রশ্ন এনাদের কাছে যারা এই অপপ্রচার চালাচ্ছেন। তারা তো কোনো এভিডেন্স দেখাতে পারছেন না, কাকে কান নিয়ে গেল তাই নিয়ে লাফালাফি করতে শুরু করে দিয়েছেন। যে অমুকে বলেছে, এ বলেছে বিকে, বি বলেছে সিকে, সি বলেছে ডিকে। অত এটাকে আমার মেন্টাল শ্রী সুনীল গুপ্ত বলতেন, আইনের পরিভাষায় এটাকে বলা হয় হিয়ারসে অন হিয়ারসে, এর কোনো মান্যতা নেই। দুই হচ্ছে, যদি তাই হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে উনি রাশিয়া থেকে বেরোলেন কীভাবে? একদম সাইবেরিয়ান প্রিজন ক্যাম্পে ওই রকম অবস্থায় থাকার ফলে তার যদি মানসিক বিকৃতি হয়ে গিয়ে থাকে, তাহলে সেই মানুষটা সাইবেরিয়ান ক্যাম্প থেকে এসকেপ করলেন কীভাবে, বেরিয়ে এলেন কীভাবে? এইবার তারা সাহায্য নিচ্ছেন ওই মহামানব আসতে প্রকাশিত একটা মহাকালের কিছু কমেন্ট নিয়ে। মহাকাল এক জায়গায় বলছেন সাইবেরিয়ান ক্যাম্পে কী হয়, সেখানে মানুষ খিদের জন্য নিজের চামড়া খেয়ে ফেলে, প্রচণ্ড ঠান্ডার মধ্যে কীভাবে কাজ করতে হয়, লেবার ক্যাম্প আর কি, এই অবর্ণনীয় কষ্টের কথা উনি উল্লেখ করছেন। কিন্তু এটা এমনভাবে বলছেন যে উনি রাশিয়াতে থেকে জেনেছেন। উনি একবার এখানে যারা যে চারণিক, মানে যিনি লিখছেন, কমেন্ট করছেন, তিনি বলছেন যে ওনার নিশ্চয়ই এটা মানে অভিজ্ঞতা থেকে বলছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু উনি একথা কখনো বলেননি যে আমি ওই ক্যাম্পে ছিলাম। হি নেভার সেড দ্যাট। অথচ এই কমেন্টটাকে উল্লেখ করে এরা বলছে, তার মানে বোঝাই যাচ্ছে যে উনি সাইবেরিয়ান ক্যাম্পে কীভাবে টর্চার্ড হয়েছেন। আচ্ছা, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন যে ভদ্রলোক, সেই মানুষটি এই ভিভিড ডেসক্রিপশন দিয়ে যাচ্ছেন, তার মেমোরি অটুট রয়েছে একদম পুরোপুরি, এবং তিনি ওখান থেকে সুন্দরভাবে ওখান থেকে এসকেপ করে যাচ্ছেন। সাইবেরিয়ান ক্যাম্প থেকে এসকেপ করতে গেলে যে বুদ্ধিমত্তা, সাহসিকতা এবং যে ফিজিক্যাল ক্যাপাসিটি দরকার তার অটুট রয়েছে, অথচ তিনি তার মেন্টাল মানসিক ভারসাম্য তিনি হারিয়ে ফেলেছেন। এই ব্যাপারগুলো, এই আজব কাহিনী বাজারে রটিয়ে দেওয়া হয়েছে, এবং যারা করছে তারা প্রথম শুরু করছে যে হ্যাঁ উনি নেতাজি। কিন্তু আমার একটা স্থির বিশ্বাস, এদের মনে কোনো জায়গায় ভগবানজি নিয়ে কোনো সংযোগও দানা বেঁধেছে, এবং সেই কারণে ওরা ভগবানজিকে পাগল সাজাবার চেষ্টা করছে। এটা বলতেও আমার অত্যন্ত মানে কি বলবো ঘৃণা এবং অত্যন্ত লজ্জা হচ্ছে যে এরকম মানুষ আমাদের দেশে আসে যারা এরকম চেষ্টা করছে, এবং এই চেষ্টাকে অত্যন্ত নিন্দা করছে। এই যে আপনি বলছেন যে রাশিয়া থেকে যে উনি চলে আসছে নেপাল সীমান্ত পার হয়ে, এবার আমি বলছি সেটা চলে আসছেন যে উত্তরপ্রদেশে, এই যে আসছেন, এর কি কোনো ক্লিনচিং এভিডেন্স আমরা পাচ্ছি? এই এভিডেন্সটা কিভাবে পাওয়া গেল? প্রথম কথা হচ্ছে যে উনি ফৈজাবাদের রামভবনে ছিলেন। এই রামভবনে থেকে একটা ম্যাপ পাওয়া যায়, সেই ম্যাপে উনি নিজের স্বহস্তে কিছু জায়গা পয়েন্ট করেছেন, লিখেছেন। সেইগুলোকে যদি দেখা যায়, এবার এখানে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে সবাই জানে 41-এ এখান থেকে উনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। ফৈজাবাদের অশোক ট্যান্ডন বলে একজন জার্নালিস্ট আছেন, অশোক ট্যান্ডন, হ্যাঁ, উনি অনেক চর্চা করেছেন, কিন্তু উনি একটা জায়গায় গন্ডগোল করে ফেলেছেন। উনি ওইটাকে ধরে দিয়েছেন যে 41-এ এখান থেকে বেরিয়ে চলে গেছেন রাশিয়াতে। তা কিন্তু নয়। ম্যাপটা লক্ষ্য করেন, আমি অনেক দিন ধরে ম্যাপটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি আর কি, প্রায় গবেষণা করার মতো করেছি। ম্যাপটা দেখতে পাবে, ম্যাপে কিন্তু রিভার্স অ্যারো দেওয়া আছে। রিভার্স অ্যারো মানে হচ্ছে রাশিয়া থেকে নামছেন, চলে আসছেন, এটা পরিষ্কার। এবং কোথা থেকে আসছেন? তাজিকিস্তান থেকে সিল্ক রুট হয়ে, মানে যেখানে উনি জায়গাগুলো নামগুলো মেনশন করছেন, আমি বলে দিচ্ছি আপনাকে, আমার মুখস্থই হয়ে গেছে। তাজিকিস্তানের যে জায়গাটা থেকে উনি ইন্ডিকেট করছেন আর কি, পয়েন্ট করছেন, তার নাম হচ্ছে, তাজিকিস্তানের তখন ক্যাপিটাল ছিল স্তালিনাবাদ। মানে তাজিকিস্তানের ক্যাপিটাল তো দুশাম্বে, সেই দুশাম্বে স্তালিনাবাদ হয়ে যায় সোভিয়েত রাশিয়ার আন্ডারে। মানে সোভিয়েত রাশিয়ান সোশ্যালিস্ট রিপাবলিকের আন্ডারে যখন চলে যায় তাজিকিস্তান, তার আন্ডারে তখন ওর নামকরণ হয়ে যায় স্তালিনাবাদ। তখন স্টালিন হচ্ছে রাশিয়ার কর্তা আর কি। এই স্তালিনাবাদটা কতদিন ছিল? 1929 থেকে 1961 অবধি। অর্থাৎ উনি 45-এর পরে এবং 61-এর আগে ওই স্তালিনাবাদ পৌঁছেছেন। আমরা ধরে নিই 50-তে হোক, 59-60-তেও হতে পারে, বা 50-তে
শেষের দিকে হতে পারে, যে কোনো হয়তো আমরা এক্সাক্ট ডেটটা জানি না, কিন্তু এটুকু বলতে পারি পিরিয়ডটা কিন্তু 61-এর আগে বা 45-এর পরে। সেইটা উনি সাইবেরিয়া কিন্তু অনেক দূর ওখান থেকে, সেখান থেকে কিন্তু ওই জায়গাতে তাজিকিস্তানে আসছেন, মানসিক ভারসাম্যহীন একটা লোক মানুষ, তিনি ওখানে চলে এলেন। এবারে স্টালিনাবাদ থেকে উনি কোথায় যাচ্ছেন? কাশগার, ইয়ারখান্ড, যেটাকে বলা হয় সিল্ক রুট, এনশিয়েন্ট সিল্ক রুট, সেই ধরে উনি যাচ্ছেন হেঁটে হেঁটে। সে এক বিভৎস জার্নি। সেই জার্নি করে সে কিসের পিঠে এসছেন, কোনো জানোয়ারের পিঠে এসছেন কিনা, হেঁটে এসছেন কিনা, সেগুলো আমি বলতে পারবো না, কিন্তু এই রুটটা দিয়ে উনি ইন্ডিকেট করেছেন কোথায় যাচ্ছেন আলটিমেটলি। চায়নার উত্তর পশ্চিমে কিউচুয়ান বলে একটা জায়গা, এই কিউচুয়ানটা এখন অনেকে জিউচুয়ান বলে, ওটা গাংসু প্রভিন্স আছে, এই গাংসু প্রভিন্সের ওটা অবস্থিত কিউচুয়ানটা আবার অন দ্য সিল্ক রুট আর কি, সেইখানে গিয়ে পৌঁছচ্ছেন। এর পরের জায়গাটা ম্যাপের ছেঁড়া অংশটা পাওয়া যায়নি, অর্থাৎ ওখান থেকে তিবেতে কী করে গেছেন, তিবেত থেকে কীভাবে উনি নেপাল এবং সেখান থেকে কীভাবে ভারতবর্ষে ঢুকছেন, এই ঢোকাটা দেখা যাচ্ছে। সেটা আজ পর্যন্ত কেউ মেনশন করেনি, কেন আমি জানি না, কিন্তু ম্যাপে পরিষ্কার লেখা আছে বালিপাড়া ফ্রন্টিয়ার ট্র্যাক্ট, এই জায়গাটা দিয়ে ঢুকছেন দেখা আছে। এবং সেখানে বালিপাড়া ফ্রন্টিয়ার ট্র্যাক্টের ট্রেন লাইন আছে, সেখানে সেই ট্রেন লাইনটা একদম পুরো আঁকা আছে ওখানে, মানে এরকম দাগ দিয়ে ক্রস করে করে পুরো ট্রেন লাইনটাকে দেখানো আছে। সেই যে সে লাইন রেঞ্জ বলে বা যাই হোক, তো সেইটা ওইখান দিয়ে ঢুকছেন আর কি। এইভাবে আমার কথা হচ্ছে এতখানি রাস্তা, মানে এর মধ্যে কোনো জায়গায় উনি থেকেছেন, সেই করতে করতে আলটিমেটলি হয়তো 63-তে উনি এসে পৌঁছচ্ছেন এই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় আর কি। এত রাস্তায় এত মানসিক ভারসাম্যহীন একটা লোক চলে আসতে পারলেন, এই প্রশ্নটা করলে তখন ওনারা কী উত্তর দেবেন? ওনারা যদি ভগবানজিকে নেতাজি বলে মনে করেন, তাহলে নেতাজি যার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে সাইবেরিয়ান ক্যাম্পে অত্যাচারিত হওয়ার ফলে, তিনি এতদূর এলেন কীভাবে? এটা প্রথম কথা। আরেকটা প্রশ্ন হচ্ছে, একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এটা হচ্ছে ধরুন আপনি গড়িয়া থেকে আসছেন, তো একটা বিদেশি লোক যদি ভারতবর্ষে আসে, তাকে আপনি গড়িয়া বলবেন, সে ম্যাপে পয়েন্ট আউট করতে পারবে। কিন্তু গড়িয়ার পরে যদি আপনি বলেন যে দক্ষিণদারি যাব, এটা তার পক্ষে জানা সম্ভব কি? যদি না সে দক্ষিণদারিতে আসে, এটা দক্ষিণারিতে এলে তবে সে জানতে পারবে, তাই বা আজকাল জিপিএস তখন তো জিপিএস ছিল না ইত্যাদি। এইবারে স্টালিনাবাদের কাছে একটা জায়গা, ওইখানে তাজিকিস্তানের একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে কলাইকুম, ছোট্ট একটা স্মল টাউন। এখানে পপুলেশন ওই 2000-এর বেশি নয়, এইরকম একটা জায়গার কথা ওখানে মেনশন করা আছে, অর্থাৎ সেটাকে উনি ভিজিট করেছেন, সেটা উনি জানলেন কোথেকে, যদি না গিয়ে থাকেন। উনি যখন গেছেন তার প্রমাণ হচ্ছে এইরকম একটা ছোট্ট জায়গার বর্ণনা উনি একমাত্র সেই করতে পারে যে জায়গাটা ভিজিট করেছেন। একজন বিদেশি এসে তার লেখাতে দক্ষিণদারি মেনশন তখনই করতে পারবে যদি সে দক্ষিণদারিটা ভিজিট করে থাকে, আদারওয়াইজ তার পক্ষে ভিজিট করা সম্ভবপর নয়। এইটা হচ্ছে আমার বক্তব্য। তো সেই এই কলাইকুম ভিজিট, যাই হোক, এইখান থেকে এই রুটটা কথা বললাম, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে, এনারা আরেকটা জিনিস বলছেন যে, এই জিনিসটাও আমার একটা বলার ইচ্ছে আছে যে দেখুন, বলছে ওখানে ফৈজাবাদে 16 সেপ্টেম্বর 1985 ভগবানজি দেহত্যাগ করেছেন। এই নিয়ে অনেক কনফিউশন আছে, অনেক প্রশ্ন আছে। আমি কয়েকটা জিনিস বলছি, কেন আমি ক্রস এক্সামিন করেছিলাম। ফৈজাবাদে যখন কমিশন যায় তখন অনেক উইটনেসকে আমি ক্রস এক্সামিন করেছিলাম। প্রত্যেক যারা এসেছিল তারা কেউ দুটো জিনিস পরিষ্কার। এক, কেউ সন্ন্যাসীকে চাক্ষুষ দেখেনি। যদি চাক্ষুষ আগে না দেখে থাকে, তাহলে যে ডেড বডিকে পোড়ানো হয়েছে গুপ্তার ঘাটে, সরজু নদীর তীরে গুপ্তার ঘাটে পোড়ানো হয়েছে, তাকে তারা আইডেন্টিফাই করলো কী করে ফৈজাবাদের সন্ন্যাসী হিসেবে? তাকে দেখিয়ে দিই তারা। 1 নম্বর প্রশ্ন। এটা আমি প্রশ্ন তুলেছিলাম, তখন মনোজ মুখার্জি হেসে আমার দিকে বলেছেন, এটা আপনার অ্যাট দ্য স্টেজ অফ আর্গুমেন্ট আপনি এটাকে মেনশন করবেন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে এরা কেউ ডেড বডিটাকে দেখেছে, কাপড়ে ঢাকা ছিল, কেউ বলেছে কাপড়টা একটু সরে গিয়েছিল,
মুখটা একদম কালো দেখেছি। এবার কথা হচ্ছে, যদি কোনো বেওয়ারিশ ডেড বডি মর্গ থেকে নিয়ে আসা হয়ে থাকে, অনেকদিন মর্গে থাকলে তা কিন্তু রাইগার মর্টিস তো ফর্ম করেই থাকে এবং চামড়াও কিন্তু ব্ল্যাক এন্ড হয়ে যায় বা কালো হয়ে যায়। এই সম্ভাবনা থাকতে পারে, উড়িয়ে দেওয়া যায় না, এটা একটা ব্যাপার। অর্থাৎ বডি ওয়াজ নট আইডেন্টিফাইড।